আচ্ছা, অপারেশন ব্রেকডাউন তো এখন আপনাদের পড়ায় নেই, আপনারা মাত্র অ্যাপারেল 1 এ আছেন এখন। কিন্তু আমি মুখে মনে হয় বলে দিছি, ওই যে আর্জেন্টিনার জার্সিটা দিয়ে মনে হয় দেখাই দিয়েছিলাম যে টি শার্টে কি কি অপারেশন থাকে। আর অপারেশন ব্রেকডাউন ইন ডিটেল আপনাদের পড়াবো, এবং অ্যাপারেল 4 এ এটা ল্যাবও আছে। ওই ল্যাবও করতে হবে যে একটা বেসিক শার্টের অপারেশন ব্রেকডাউন, একটা টি শার্টের অপারেশন ব্রেকডাউন, এমব্রয়ডারি মেশিন, ওগুলো পরে আছে। স্যার একটা জিনিস দেখছি যে এমব্রয়ডারিতে ওই মেশিনে এমব্রয়ডারিতে অনেক ডিজাইন থাকে, কিন্তু ওখানে হচ্ছে একটা ডিজাইন করতেছিল মানে ফুলে। তো স্যার মেশিনটা বুঝবে কিভাবে এটা এই ডিজাইনটাই মানে অনেক ডিজাইন থাকে বলতে মানে এমব্রয়ডারিতে স্যার শুধু একটা ছোট ফুল থাকে না, তাহলে এমব্রয়ডারিতে অনেক ধরনের ডিজাইন করা যায়, মানে এটা বলছি। ঠিক তো আছে। ওই কাপড়টা তো আমরা কিভাবে এটাই দিছি যে এই ফুলটাই হবে, মানে সবগুলা কাপড় সেম ডিজাইন দাও, মানে এটা কিভাবে? প্রথম কথা হচ্ছে আপনি বলতেছেন এমব্রয়ডারিতে অনেক ডিজাইন থাকে, ঠিক আছে? অনেক ডিজাইন থাকে, যে এমব্রয়ডারিটা বলতেছেন ওটা হচ্ছে ফিমেল ড্রেস বা ফিমেল শাড়ি, সেগুলোতে হয়তো অনেক ডিজাইন থাকে, ফুল বডি ওয়াইজ বিভিন্ন জায়গায় অনেক রকম কারুকার্য থাকে, অনেক রকম সুতার ব্যবহার থাকে। যে সেক্ষেত্রে এমব্রয়ডারি মেশিনগুলোতে মিনিমাম 8টা সুতা, ম্যাক্সিমাম 12 থেকে 20টা পর্যন্ত সুতা স্ট্যান্ড আছে, মানে ওই যে কি বলে থ্রেড, কি বলে সুইং থ্রেড হোল্ডার, সুইং থ্রেডের যে ববিন হোল্ডার থাকে আপ টু 20। যেই মেশিনের ক্যাপাসিটি বেশি, একটা জায়গাতে ছোট্ট একটা ডিজাইনেও 20টা কালারের সুতা ইউজ করা যায়। এবার আপনারা ইন্ডাস্ট্রিতে যেটা দেখছেন ওইটা হচ্ছে সম্ভবত ওটার কি মাথা 20টা ছিল না 12টা ছিল বুঝছেন? 6-7টা ছিল। 6-7টা? জি স্যার, এটা তো 6-7টাই দেখছি আমার। আর সেকশন আছে। স্যার ধরেন আমরা জানি যে একটা ফুল কিভাবে আঁকতে হয়, কিন্তু একটা মেশিন কি জানে? বলছি আপনার পোশাক বলছি। আর ওখানে একটা কালার ইউজ করতে না, শুধু রেড কালার দেখলাম। ডিজাইন তো একটাই ছিল। হ্যাঁ একটাই ডিজাইন ছিল, এটা ফুল এটাই বলছিলাম। সফটওয়্যার একটা ডিজাইন দিচ্ছে, এটা রুল একটাই করতেছে। কম্পিউটার একটা করছে, ইনপুট করছে। এই যে স্যার এটা রেকর্ড চলতেছে না? যেমন এখানে এখন মানে আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে এখানে মনে হয় চারটা কালার আছে, ব্ল্যাক, স্কাই ব্লু, রেডিশ, কিছু একটা দেখা যাচ্ছে, হোয়াইট আছে, 4টা রং দেখা যাচ্ছে, তাই না? ও না, রেড ওইটা হচ্ছে লেজার লাইট, লেজার। এই যে এটা হচ্ছে স্ক্রিন, এই স্ক্রিনে ডিজাইনটা ফিট করে দেওয়া হয়, ডিজাইন ফিট করে দিয়ে হইতে পারে এটা হচ্ছে অ্যাডিডাসের লোগো, হইতে পারে এটা হচ্ছে নাইকির লোগো, হইতে পারে এটা হচ্ছে ওই যে লাগোসের যে ক্রোকোডাইলের লোগো, হইতে পারে যে ইজির যে এটাও হইতে পারে, যে কোনো কিছু। সেটা এই যে যেমন হেলো ইঙ্ক, এটা হেলো মানে আলো, লাইট। তো এখানে হচ্ছে কয়টা, 2টা কালার, স্কাই ব্লু আর হচ্ছে হোয়াইট, ইনপুট দিয়ে দেওয়া আছে। তারপরে ওই যে ওটা হচ্ছে স্টিচ পার, এটা মানে এসপিএম পার মিনিট 790টা সেলাই, হ্যাঁ ওই যে মিনিট। আর রিপিট হচ্ছে একবার, মানে এই স্টাইলটা একবার হবে, একবার সেলাই হবে। মানে ডিজাইনটা কি কম্পিউটারে করে নাকি কোনো টেকে এটা দিয়ে দেয় এরকম কিছু? না এটা তো অবশ্যই, যে আপনারা এখন ফ্যাশন ডিজাইন কোর্স করতেছেন না, এটা অবশ্যই কম্পিউটারে আগে একটা মকআপ বানানো হয়, মকআপ বানানোর পর সেই মকআপটা এই যে এইটা তো বারুদান যে এমব্রয়ডারি সুইং মেশিন দেখতেছেন সচরাচর এখন 20 হেড থাকে, আপনারা বলতেছেন 8টা, আপনারা মনে হয় ভালো মতো চেক করেন নাই, ওইটার কি 8টা কে বললো? স্যার এই মেশিনটা না স্যার, ওই আপডেট করে যে ওটা ছিল, এটা এমন মেশিন ছিল না, এরকম ছিল না। হ্যাঁ। তাহলে ওটা সিরিয়ালে স্যার অনেক সিরিয়ালে ছিল, তো স্যার আর একটা প্রচুর আওয়াজ হয়, হ্যাঁ সব সময় যে একটা সেকশনের কথা বলতেছি, ওইটা 6-7টা নিবেল ছিল। তাহলে ওটা একটা পুরো আস্তে আমরা ওটা একটা পুরাতন এখানে দেখছি আমি একটু আগে যেটা বললাম না, এটা ওটা একটা পুরাতন মডেল হতে পারে। হ্যাঁ ওটা দিয়ে কোনো স্যার লেজারও বের হচ্ছিল না। হ্যাঁ স্যার আমরা তো এটা মনে দেখি নাই স্যার। জি এটাই বললাম। এইটা
সুইং ফ্লোরে অবশ্যই ছিল, মানে থাকবে না কেন, কারণ এটার প্রোডাক্টিভিটি বেশি, এটা হচ্ছে স্মার্ট এবং এটাতে প্রোডাকশন পাওয়া সহজ। কত তোলা এইটা আপনারা ভেতরে গেলে হয়তো পাইবেন, কারণ আমার ইন্ডাস্ট্রিতে এটা ছিল 20টা মাথা, 20 হেড বালুদান সুইং এমব্রয়ডারি মেশিন। এখানে হচ্ছে ওই যে বললাম না যে আপ টু 20 কি বলে 20টা হচ্ছে ববিন স্ট্যান্ড বা ববিন হোল্ডার ছিল। ববিন হোল্ডারে এই যে আপনারা কানজাই মেশিন আছে না, আপনাদের ল্যাবে দেখছেন কানজাই মেশিনে কি, কানজাই মেশিনে কিন্তু 28টা সুতার সেলাই করা যায়। ওখানে নিডল থ্রেড আছে, আবার নিচে হচ্ছে ববিন না ওটা লুপার থ্রেড আছে কানজাই মেশিনে। প্রশ্নের উত্তর পেয়েছেন? আর আরিফের উত্তর পেয়েছেন? একটা বলবেন একটু লিখে নিন, একবার বলবেন একটু লিখে নিন। ওইটা আপনার হাতে যে অপারেশনটা সুইং অপারেশনটা আছে, ওই যে চাপটাক যেটা বলতেছে আপনার হাতের আপনার আইটেমের ক্ষেত্রে ওটা হচ্ছে স্লিভ এন্ড ট্যাগ। আর ওরা হচ্ছে চাপটাক কেন বলে, ওরা হচ্ছে চাপ সেলাই দেওয়ার জন্য। চাপ সেলাই মানে কি, যে একটু এক্সট্রা কাপড় আছে, কাপড়টা আমি আমার পোশাকের সাথে সেলাই করে দিলাম এবং ওই জায়গাতে এই এন্ড ট্যাগ যত রকমের ট্যাগ আছে। ট্যাগ সেলাইয়ের মূল কাজ কি? ট্যাগ সেলাইয়ের মূল কাজ হচ্ছে আপনি ধরেন শোল্ডার জয়েন করছেন, আপনি ধরেন সাইড সিন করছেন, আপনি ধরেন যে কোনো একটা ওভারলক করছেন। ওভারলক যেমন হচ্ছে ওই যে যাদের বোতাম আছে, বোতামের নিচে যে প্লাকেট তো চিনেন, সেই প্লাকেটের চারিপাশে ওভারলক সেলাই থাকে। তো যে কয়টা জায়গায় ওভারলক, অ্যাটাচ, জয়েন এই টাইপের সেলাইগুলো হয়, ওই সেলাইয়ের উপরে আর নিচে ছোট ছোট সেলাই দেওয়া হয়। সেলাই দিলে কি হয়, ওই সেলাইটা বন্ধ করে দেওয়া হয়। না হয় যেগুলো হচ্ছে ফ্ল্যাট লক, স্পেশালি ফ্ল্যাট লক, বা যেগুলো হচ্ছে ওভারলক যথেষ্ট টাইট আছে। ফ্ল্যাট লকের ক্ষেত্রে কি হয়, একবার সুতা উঠলে পুরো সেলাইটা খুলে যায়। ঠিক আছে, একবার যদি বাই চান্স কোনো একটা জায়গায় লুজ এন্ড থাকে, সেলাই একটা একদিকে খুলে যায়, ওটা আপনি যখন টান দিবেন পুরোটা মানে সেলাইটা খুলে যাবে। স্পেশালি টপ স্টিচ তো বুঝেন যে একটা সেলাইয়ের উপরে যদি টপ স্টিচ দেয় মাঝে মাঝে, সেটা যদি অন্য কোনো সুইং মানে সুইং ওই যে লুপার দিয়ে দেয়, ববিন থ্রেড না লুপার দিয়ে যদি সেলাইটা দেয়, ওটাও দেখবেন টান মারলে পুরোটা খুলে যাচ্ছে, কারণ ওইটা লুপ ফর্ম করে সেলাইটা হয়েছে, ওটা কিন্তু লক হয়ে সেলাই হয়নি। ঠিক আছে, তো ওগুলো বন্ধ করার জন্য যে ছোট ছোট সেলাই দেয় সেগুলো হচ্ছে ওই যে ট্যাগ। আর সেই রাকিব কয়টা ক্লাস ধরে অ্যাবসেন্ট আপনি আমার ইয়েতে পড়ছেন, হিসাব আছে? কি কারণে অ্যাবসেন্ট ছিলেন? ওগুলোর জন্য তো আপনার অলরেডি সপ্তাহে 2 দিন বন্ধ পাচ্ছেন, আপনার তো সপ্তাহে 6 দিন ক্লাস থাকে। আমি তো শুক্র তো অফ থাকবে, অফ থাকে ক্লাস তুমি চাইলে যাওয়া সামনে দিতে চাই আসবে যাবে সব কিছু ওকে আমি
সুযোগ কি করতেছেন? সুজনের কি সুজন কি এখানে 40 জন দায়িত্ব নিয়ে রাখছে, 40 জন কখন কোন ক্লাস সেকশন দিবে, সুজন টিচারদেরকে ইনফর্ম করবে। ওটাই বলতেছি যে সুজন কি দায়িত্ব নিয়ে রাখছে, কি করে বেতন তো ভালো মতো চাকরি করতেছে। এরপরে যদি ওরকম অ্যাবসেন্ট দেখি, অ্যাবসেন্টিজম দেখি আপনার আর তাজিম আর হানিফে আর রেগুলার অ্যাটেন্ডেন্স আমি চেক করলে বেরোবে, আমার প্রতিদিন অ্যাটেন্ডেন্স দেওয়া আছে। আর হচ্ছে ওই যে আরেকজন সে প্রেজেন্টেশন দেয় নাই, তার নাম কি জানো, চশমা, হ্যাঁ শামসুল, এরকম 4-5 জনকে তাদেরকে আমি অ্যাপারেল ল্যাবে এক্সামে বসতে দিব। এমনকি আমি থিওরিতে বসবেন ঠিক আছে, কিন্তু আপনাদের রেজাল্ট এখান থেকে ইয়ে হয়ে যাবে, তখন চিন্তা করলে দেখবেন যে এখানে আর রাফি স্যারের কোর্সে যদি কেউ খারাপ কিছু করে ওইটা অন্য কোনো জায়গায় বলে দেখবেন লাভ হবে না, কারণ আমার কোর্সে কেউ খারাপ মানে খারাপ করে না। এখন আমার কোর্সে যদি কারো খারাপ হয় তাহলে বুঝতে হবে ওই স্টুডেন্টের সমস্যা আছে। কারণ আমি এই 4 জনকে যে মানে ডেলিভারেটলি বললাম আপনাদের মিড টার্মে এমনি তো নাম্বার ভালো না, মিড টার্মে নাম্বার মোটামুটি, বাকিদের যা একটু অ্যাভারেজ আছে এবং যারা ইরেগুলার তাদের নাম্বার ভালো। এবার ফাইনালে 40 নাম্বার, ওটা খাতাতে আমার তো কোশ্চেন কেমন হবে ওটা আপনারা ক্লাস না করলে বুঝবেন না, জাস্ট ওই 3টা শিট পোর্টাল থেকে নামায় বুঝবেন না, কারণ আমি এখানে অনেক অ্যানালিটিক্যাল কোশ্চেন দিই। তো ওই 40 মার্ক তাও ধরেন যে আছে আপনাদের, বাকি 30 মার্ক তো আমার হাতে আছে, যেগুলো আপনারা পার্টিসিপেট করতেছেন না, ঠিক মতো ক্লাস করতেছেন না, আপনাদেরকে ওই জায়গায় আমি মানে কি বলবো, ওই জায়গায় আপনারা আমার কাছ থেকে কোনো রকম কনসিডারেশন পাবেন না। এবং নেক্সট টাইম আজকে আমি অ্যালাউ করতেছি, আপনারা যারা ক্লাস করবেন না বা করতে পারবেন না, প্রবলেম তো সবারই থাকে, এবং আমি কখনোই রিজিড না, আমি ওই জায়গায় ফ্লেক্সিবল আছি, কিন্তু এই ফ্লেক্সিবিলিটিটাকে দুর্বলতা মনে করবেন। আপনারা নিজেরা যদি ওই জায়গায় সিনসিয়ার না থাকেন, ইনফর্ম না করেন, বা ওটা যদি আমি অ্যাপ্রুভ না করি, এই যে ফিজিক্যাল ইনস্টেবিলিটি, এটা কোনো ওয়ার্ডই না। ফিজিক্যাল ইনস্টেবিলিটি এটা কি, মানে এটা এইসব তো আপনারা শিখতেছেন না, আপনারা ভার্সিটিতে না আসলে কেমনি শিখবেন, এটা কোনো ওয়ার্ড? ফিজিক্যাল ইনস্টেবিলিটি একটু সার্চ দিয়ে দেখবেন এরকম কোনো সেন্টেন্স হয় কি? আপনারা নিজেরা নিজেদের ইন্টারমিডিয়েট পর্যন্ত নলেজ দিয়ে এখন রিয়েল ওয়ার্ল্ড ফেস করতে চান, দুনিয়া সহজ না, দুনিয়া মোটেও এরকম সহজ না যেরকম নিজেরা ভাবতেছেন। সময়টা যখন পার হয়ে যাবে তখন বাবা মার সাথেও রাগ করে কিছু ইয়ে করতে পারবেন না, যে বাবা মা আমাকে ইয়ে করে নাই, সাপোর্ট দেয় নাই, ভার্সিটির উপরও রাগ করতে পারবেন না, পুরো নিজের ফেলিওরের দায়ভার নিজের হবে, 1000% নিজের হবে। ইউনিভার্সিটি কারোর ক্যারিয়ার করে দিবে না, ইউনিভার্সিটি শুধু ডিরেকশন দেখায় দেয়, এটা প্রাইমারি স্কুল হাই স্কুলের এডুকেশন না, এটা ইউনিভার্সিটি এডুকেশন। এখানে ইউনিভার্সিটি এডুকেশন হচ্ছে জাস্ট নিজেদেরকে ডিরেকশন দেখাই দেওয়ার জন্য, এই ডিরেকশনটা দেখাই নিজেরা যতটুকু যা নিজের লাইফে করে নিতে পারবে, ভালো করলে ক্রেডিট আপনার, খারাপ করলে দোষ আপনার। এখন যারা মনে করতেছেন যে না আমি এনাফ হয়ে গেছি, আমার আর কিছু লাগবে না, তারা একটা সময় পর ঠিকই ধরা খাবেন। ফ্যামিলি ফরচুন যদি না থাকে, ফ্যামিলির অবস্থা যদি খুব ভালো না থাকে, একটা সময় পর ঠিকই ধরা খাবেন। তখন ফ্রেন্ডরা সবাই যাবে, ফ্রেন্ডদের সাথে জব সার্কুলারে প্রথম কথা হচ্ছে নিজেদের যোগ্যতা অনুযায়ী জব সার্কুলারে আপনারা অ্যাটেন্ডই করতে পারবেন না, সিভি যখন জমা দিবেন সিভি বাদ হয়ে যাবে। আর শুধু তাও না, টেক্সটাইল সেক্টর হেভিলি ইয়ের উপর রেফারেন্স, লিঙ্ক রেফারেন্স যাই বলে বা মানুষজনের চেনা জানা, এটার উপর ডিপেন্ডেন্ট। এখন কোনো স্টুডেন্ট যদি ভালো করে তাকে টিচাররাও বিভিন্ন জায়গায় ইয়ে করে, রেকমেন্ড করে, ওরকম রেকমেন্ডেশন ছাড়া নিজের যোগ্যতা ইকুইভ্যালেন্ট কোনো জায়গাতে অ্যাপ্লাই করতে পারবে না, বা অ্যাপ্লাই করলে ওই সিভিটা ইয়েতে ময়লার বা বাকেটে ফেলে দিবে, ট্র্যাশে ফেলে দিবে। এগুলো আপনারা তো এখন মাত্র কি একদিক দিয়ে চিন্তা করলে বড় হয়ে গেছেন, ফার্স্ট ইয়ার পার করে ফেলছেন, সেকেন্ড ইয়ারে, আরেক দিক দিয়ে হচ্ছে এখনো ওই পর্যায়ে যান নাই, তো ফোর্থ ইয়ারে যখন যায় সবার মাথায় একটা টেনশন শুরু হয়ে যায়। আপনারা কিন্তু রেগুলার ব্যাচের স্টুডেন্ট, যারা ফ্রাইডে ব্যাচে আছে বা যারা অলরেডি জব করে করতেছে, তাদের ইন্ডাস্ট্রি নিয়ে আইডিয়া আছে, তারা প্র্যাকটিক্যাল কোশ্চেনের আনসার দিয়ে জিনিসটা নিতে পারবে। আর যারা ভাবতেছেন যে না দিন তো কেটে যাচ্ছে, তাদের সামনে ওই ফ্যামিলি ফরচুন যদি না থাকে, আমি বারবার বলতেছি, ফ্যামিলি ফরচুন থাকলে ওই বাবা একটা ব্যবসায় ঢুকে দিল, তারপর লস হইলে ফ্যামিলি লস হবে। কিন্তু তাছাড়া যদি ভাবেন যে জব করে সাস্টেন করে আমাকে চলতে হবে, আমার ফ্যামিলি ওরকম না,
তাহলে কিন্তু বারবার সাবধান করে দিচ্ছি যে নিজে যদি সিনসিয়ার না হন বড় রকমের ধরা খাবেন। এটা ফর মানে এনিওয়ান অ্যান্ড এভরিওয়ান, সবার ক্ষেত্রে প্রযোজ্য, সামনের বেঞ্চের স্টুডেন্ট থেকে পিছনের বেঞ্চের স্টুডেন্ট পর্যন্ত। আচ্ছা, ইন্ডাস্ট্রিতে আসলে যেহেতু আপনাদের অ্যাপারেল ওয়ান কোর্স, আমি নিজে নিয়ে গেলে হাতে ধরায় আরও কিছু জিজ্ঞেস করতে মানে দেখাতে পারতাম, আরও কোশ্চেন আস করতে পারতাম। এখন আপনারা তো আমাকে কোশ্চেনও করতেছেন না, জাস্ট দুইটা কোশ্চেন। একটা কোশ্চেন আপনারা নিজেরা কতটুকু বুঝছেন আমার সন্দেহ কাজ করতেছে, হয়তো অনেক কিছু আপনারা দেখে না বুঝে চলে আসছেন। এত কম সময় স্টাফ জয়েছি আর এইভাবে বেরিয়েছি আর দেরি চলে 5 মিনিটও সময় পাই নাই। এত কম সময়ে কি কিছু দেখা যাচ্ছে ওইভাবে কিছু জিজ্ঞেস করতে পারি নাই। বলে স্যার মিটিং এ কাটিং এ ঢুকছি, হয়তো সর্বোচ্চ 10 মিনিট এখানে থাকছি, আবার নিচে গেছি ওয়াশিং এ আপনার ডাইনিং এ গেছি, ওইখান থেকে উপর থেকে 5-10 মিনিট আবার তার উপরে এভাবে করতে করতে আমার মনে হয় স্যার আধা ঘন্টা সর্বোচ্চ 45 মিনিট আমরা ওইখানে স্টে করছি। এবার বলি যে ইন্ডাস্ট্রিতে তো গেছেন, ইন্ডাস্ট্রিতে নিশ্চয়ই দেখছেন ওখানে সবাই কেউ কি বসেছিল? সবাই কাজ করতেছে। হ্যাঁ, তো ওখানে আপনারা যে গেছেন 5 মিনিটের জন্য একটা ডিপার্টমেন্টে একটু হাঁটছেন, ওই 5 মিনিটে যারা কাজ করতেছে তাদের একটা ডিসরাপশন হয়েছে, তাদের একটা যে মনোযোগের বিচ্যুতি ঘটছে যে কারা আসছে। এবং প্রোডাকশন ফ্লোরে কখনোই কিন্তু মানে এরকম যারা এক্সটার্নাল, যারা ওই কোম্পানির এমপ্লয়ি না বা যারা নির্দিষ্ট ডিপার্টমেন্টের না, তাদেরও কিন্তু ওইরকম খুব বেশি ঘোরাঘুরি করতে দেয় না। ওইরকম যদি কেউ একজন এক্সিকিউটিভ লেভেলে কেউ একজন যদি ঘুরঘুর করে মানে সুইং ফ্লোরে এসে, তখন বস লেভেলের বা সিনিয়র লেভেলের যারা পার্সোনাল আছে তারা দেখে এটা কি কোন ডিপার্টমেন্টের। তখন আবার যখন লাঞ্চে বা নামাজের সময় ওই ডিপার্টমেন্টের সিনিয়র একজনের সাথে দেখা হয়, তখন তার সাথে কথা প্রসঙ্গে কিন্তু এটা ফিট করে দেয় যে অমুক তো এখানে এসে এ করেছিল, আপনাদের মনে হয় এখন অনেক রিল্যাক্সেশন আছে, আপনাদের মনে হয় অনেক ঘোরার টাইম, কারণ আমি তো ব্রেকফাস্টই করি নাই, এখনো লাঞ্চ করবো একবারে গিয়ে। তো ইন্ডাস্ট্রিতে সবার ঘন্টার কাজের হিসাব আছে যে আমি ওই ঘন্টায় আমার প্রতি ঘন্টায় 120 পিস করে করতে হবে যারা অপারেটর, বা যে হচ্ছে সুপারভাইজার তাকে হচ্ছে ঘন্টায় এখান থেকে 1200 পিস 120 পিস এক ঘন্টায় পাস হয়েছে কিনা, কমপ্লিট হয়েছে কিনা। সুপারভাইজারের মাথায় হেডেক আছে। যে তাকেও এনশিওর করতে হয় যে আজকে আমি যে ফোরকাস্টিং করছি সেই ফোরকাস্টিংটা অ্যাচিভ হবে কিনা। তারপরে অন্য যে ওয়াশিং বা ডাইং বলেন, সেখানে তাদের সবসময় হেডেক থাকে যে আমার শেড ম্যাচ হচ্ছে কিনা, আমার কোয়ালিটি ঠিক থাকছে কিনা, মেশিনের প্রবলেম হচ্ছে কিনা, অপারেটরের প্রবলেম হচ্ছে কিনা। ওরা নিজেদের কাজ নিয়ে খুবই সিনসিয়ার। এবং এখানে একটু 19 থেকে 20 হয়ে গেলে মানে অন্যান্য যে ফ্লোর ওয়াশিং, ডাইং, নিটিং, স্পিনিং তো আপনার মনে হয় পান নাই, নিটিংও মনে হয় পান নাই। এটা কি কম্পোজিট ডাইং ছিল? হ্যাঁ, ওখানে কি ডাইং ছিল? নিট কম্পোজিট তো ডাইং থাকবে। তো ওখানে যে এইসব জায়গা খুব সেন্সিটিভ জায়গা, তো ওখানে অ্যালাউ করে না। আর আপনারা তো গেছেন 50 জনের একটা দল নিয়ে, তো ওই জন্য আমি বলছিলাম যে ইন্ডাস্ট্রিতে যান, ইন্ডাস্ট্রিতে গিয়ে মূলত ইন্ডাস্ট্রি যে গরম, সেই গরমের ফিলটা নিয়ে আসছেন যে রিয়েল ওয়ার্ল্ড এত ইজি না। আপনারা যে সেক্টরে মানে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন বা যে মেয়েদের জন্য অনেক স্কোপ আছে। ডাইনের পরিবেশটাই তো এরকম। ডাইনে যে ডাইং মেশিনগুলো, সেই ডাইং মেশিনগুলোতে আপনার পলিস্টার ডাই হচ্ছে কত ডিগ্রি সেন্টিগ্রেডে? পলিস্টার ডাই হয় 135 থেকে 185 ডিগ্রি সেলসিয়াস। 135 থেকে 185 ডিগ্রি সেলসিয়াস আপনি বুঝতেছেন? ওখানে ডিসপার্স ডাই দিয়ে ডাই হয়। ডিসপার্স ডাইতে ডিসপার্সিং এজেন্ট থাকে, সেই এজেন্টটাকে ভাঙতে হয়। ভাঙার পর সেই ডিসপার্সিং এজেন্ট সহ সেটা হচ্ছে আমার কাপড়ের রংটা ঢুকতেছে, ঢুকে আবার ওই যে এজেন্টটা ভাঙছে সেটা আবার জোড়া লেগে যায়। জোড়া লাগার পর ওই রংটা কাপড় থেকে উঠে না। তো এইটা করার জন্য 100 যেটা হচ্ছে থার্মোসল বা এইচটি হাই টেম্পারেচার, ওখানে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। আপনার আমাদের স্বাভাবিক দেহের তাপমাত্রা কত? 36.3 না নাকি? মানে ফারেনহাইটে হচ্ছে 97.6 ফারেনহাইট, আর ইয়েতে সম্ভবত 35 বা 35.6 ডিগ্রি সেলসিয়াস। আমরা যখন ফিলস লাইক ওই যে আজকে যেমন টেম্পারেচার দেখলাম যে এমনি 33, ফিলস লাইক হবে 41 যখন রোদ পড়ে, ওই 41 গিয়ে ছটফট লাগে। তো সেখানে
41 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানে চিন্তা করেন মেশিনটা চালানো, মেশিনটাকে আমাকে হিট দিতে হবে 200 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত, তাহলে ওই মেশিনের যে হিটটা ওটা ইয়ে হবে না, মানে রেডিয়েশন হবে না, বিকিরণ হবে না। বিকিরণ হলে তো এমনিতেই ফ্লোর গরম হয়ে যায়, কিন্তু ওখানে বড় বড় ইয়ে ফ্যান থাকার কথা, এক্সস্ট ফ্যান থাকার কথা, প্রত্যেকটা টাইম ফেসিলিটি। এবার গন্ধ, গন্ধ হবে না কেন? কারণ এগুলো সব কেমিক্যালস। স্যার ইঞ্জিনিয়ার তো দেখি না স্যার ফ্লোর একটা, ইঞ্জিনিয়ার তো দেখি না ফ্লোর, ওরা তো সব ভিতরে ভিতরে বসা। ইঞ্জিনিয়াররা তো মানে সারাদিন ফ্লোরে থাকবে না, আবার থাকেও। আমরা এতক্ষণ একটা ইঞ্জিনিয়ারের মূল কাজ হচ্ছে যেগুলো ডাইং ফ্লোর বা ডাইং এক্সিকিউটিভ যারা, ওরা হচ্ছে পিও, প্রোডাকশন অফিসার, এসপিও সিনিয়র প্রোডাকশন অফিসার, জেপিও জুনিয়র প্রোডাকশন অফিসার, প্রোডাকশন অফিসার। ওদের কাজ হচ্ছে আমার প্রসেসটা স্মুথ আছে কিনা, আমার টাইমটা ঠিক মতো হচ্ছে কিনা। আমার সকাল 8টা বাজে একটা ব্যাচ ওঠার কথা, সেই ব্যাচটা 8 ঘন্টা চলবে। সকাল 8টা থেকে 8 ঘন্টা হলে বিকাল 6টা পর্যন্ত, সন্ধ্যা 6টা পর্যন্ত। আর যদি 12 ঘন্টার ব্যাচ হয় তাহলে আমি সকাল 8টায় দিব, আমার রাত 8টায় রাখবে। আমার সেই ঠিক আছে কিনা। স্যার এটা দেখে আবার যাবো না ভেতরে, তা আমাদের তো প্যারা। আপনাকে তো শুধু একটা মেশিনের দায়িত্ব দিল না, আপনার একজন এক্সিকিউটিভের আন্ডারে বা ইন্ডাস্ট্রি ফ্লোরে হয়তো 2জন এক্সিকিউটিভ থাকবে, 2জন এক্সিকিউটিভের আন্ডারে থাকবে 25টা মেশিন। 25টা মেশিনের প্রোডাকশন হবে হচ্ছে 20 টন, মানে 20,000 কেজি প্রোডাকশন। আপনি একজন বা আপনারা 2জন এক্সিকিউটিভ, আপনার সিনিয়র একজন থাকবে, আপনি একজন, আপনাদের আন্ডারে। এখানে কিচ্ছু ভুল হইলে, পান থেকে চুল খসলে আপনারা যাই, আপনাদেরকে আগে ধরা হবে। এবং একটা ব্যাচে একটু যদি ভুল হয় লাখ লাখ টাকা লস। স্পেশালি যেগুলো লাইট শেড, যেগুলো হচ্ছে হালকা রং, যেমন ওই যে হানিফ পড়ে আছে বা রাকিব পড়ে আছে, এই টাইপের শেড আনতে হবে। শেড এই টাইপের শেড, যেমন হানিফের শেড আনতে গিয়ে এখানে হচ্ছে আপনার নামটা শাহিনের শেডটা চলে আসছে, হানিফের শেড আনতে গিয়ে একটু ডিপ হয়ে গেছে। ডিপ হলে তখন তো সমস্যা, তখন ওটার জন্য ডোজিং করে বা স্ট্রিপিং করে। ডাইংয়ে অনেক মানে ডাইংয়ের দ্রুত প্রমোশনও হয়, ডাইংয়ের রিস্কও বেশি। স্পেশালি যদি ডাইং এক্সিকিউটিভ কোনো ভুল করে, তখন ফিনিশিং সেকশন আছে। ফিনিশিং সেকশনের কাজ হচ্ছে জিএসএম মেনটেন করা, গ্রাম পার স্কোয়ার মিটার, ফ্যাব্রিকের যে প্রস্থ এটা যাতে বেশি শ্রিঙ্ক না হয়ে যায় এটা মেনটেন করা, বা এটা যাতে বেশি বড় না হয়ে যায়। তারপরে হ্যাঁ বোয়িং স্কিউনেস, তারপরে হচ্ছে বোয়িং বিভিন্ন ফর্ম, যে আমার বেশি ওয়েভি হয়ে যাচ্ছে কিনা, আমার টেনশন এদিক সেদিক হয়ে যাচ্ছে কিনা, আমার ফ্যাব্রিকের ডাইমেনশনাল স্টেবিলিটি, যে আমার ফ্যাব্রিকটা যেরকম থাকার কথা ওরকম আছে কিনা, নাকি আমার ফ্যাব্রিক কোনো জায়গায় মানে একটু ওই যে বেঁকে ইয়ে হয়ে গেছে, বোর মতো একটা ইয়ে বলে, ধনুক, তীর ধনুকের ফর্ম যেটা বলে। আর স্কিউনেস, তারপর হচ্ছে স্পাইরালিটি, এগুলো চলে আসতেছে কিনা। তখন এসি রুমে বসে থাকলেও ড্রাইভার মানে এসি রুমটা একদিনের জন্যই থাকবে, বুঝতে পারছেন? জরিমানা হয়তো দেওয়া লাগে না, কোনো ওলট পালট করে ফেলে, কিন্তু চাকরি থাকবে না। আর প্রোডাকশন ফ্লো, আপনারা যে কাটিং এ গেছেন বা আপনারা যে ইয়েতে গেছেন, আপনারা যে সুইং এ গেছেন, এখানে কি হয়, বা আপনারা হচ্ছে ইনভেন্টরিতে গেছেন, এখানে সারাদিন তাদের হিসাব মিলাইতে হয় যে আমার এখন জায়গা খালি করে দিতে হবে, নতুন হচ্ছে ফ্যাব্রিক শিপ করে আনা হচ্ছে চায়না থেকে, ওটা রাখার জন্য জায়গা লাগবে। আমার কতটুকু ফ্যাব্রিক আজকে গতকালকে পাঠাইছি 3rd ফ্লোরে সুইং লাইনে, কতটুকু ফ্যাব্রিক আমি কাটিং ফ্লোরে পাঠাইছি, এগুলো ওদের সবসময় হিসাব রাখতে হয়। এবং ম্যানুয়ালি না, এগুলো মনে হয় ইআরপিতে দেখছেন না, সফটওয়্যার কম্পিউটার, সব কম্পিউটার ছিল না ওখানে ইনভেন্টরিতে, নাকি ওরা কাগজ কলম নিয়ে কাজ করছে? সবই ছিল, অটোমেটিকও ছিল, কাগজে হচ্ছে একটা প্রি যে ক্যালকুলেশন ওটা করে, পরে সেটা আবার কম্পিউটারে ইনপুট দেয়। আর ওখানে তাদের কাজে আপনারা যে যাচ্ছেন 5 মিনিটও যদি থাকেন, তাদের কাজে ব্যাঘাত ঘটতেছে। কাটিংয়ে যাবেন, কাটিংয়ে তারা হচ্ছে কাট প্যানেল যেগুলো বান্ডেলিং করতেছে, বান্ডেলিং করে ওটার একটা ডেজিগনেটেড জায়গায় রাখতেছে, এটা সুইংয়ে পাঠাইতে হবে, ওদের হিসাব নিকাশের ব্যাপার আছে। আবার টেবিলটা ক্লিয়ার করতে হবে নতুন ব্যাচের জন্য, নতুন ব্যাচে আমি ফেব্রিক স্প্রেডিং করবো, কাট করবো। তো কেউ বসে নাই, এবং প্রত্যেকের ঘন্টার কাজের হিসাব আছে। তো ওখানে আপনারা 50 জন, যদি কয়টা সেকশনে ভাগ ছিল, তাহলে 4 সেকশনে ভাগ হয়ে আপনারা 4 বার করে গেছেন। তো ওখানে 40 মিনিট এমনি কম। ফ্যাক্টরি ওই একদিনের প্রোডাক্টিভিটি ফ্যাক্টরির লস হবে, ফ্যাক্টরিরা জেনে আপনাদেরকে অ্যালাউ করতেছে।
কারণ আপনারা হচ্ছে ফিউচারে কন্ট্রিবিউট করবেন। আর মেয়েদের জন্য যেটা বলতেছেন, মেয়ে কেন, ছেলেরাও এখন হচ্ছে সবাই এরকম প্রোডাকশনে জব করতে চায় না। অনেকের মনে হয় যে আমার ভেতর সেই এটা নাই, মানে ওই কম্পিটেন্সিটা নাই, অনেকে ওইভাবে মনে করে, আবার অনেকে ভাবে হচ্ছে যে না আমি আরো ক্রিয়েটিভ কাজের দিকে যাব। তো যত ক্রিয়েটিভ কাজের দিকে যাবেন তত তো আপনাকে দক্ষ হতে হবে, আপনাকে অন্যদের চাইতে ইউনিক হতে হবে। আপনারা যে এখান থেকে বের হবেন, এই বছর ধরেন আপনারা যে ব্যাচটা বের হবেন, হিসাব করে রাখছেন কত সালে বের হবেন? 28 শুরুতে। আচ্ছা, 28 শুরুতে বের হবেন। তাহলে 28 শুরুতে আপনারা যখন বের হচ্ছেন, আপনাদের সাথে পুরো বাংলাদেশে আরো কতজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার বের হচ্ছে হিসাব করছেন, কোনো ভেবে দেখছেন? তো 5-6 হাজারও যদি হয়, আমি অ্যাকচুয়ালি হিসাবটা এখন দিচ্ছি না, কারণ আপনারা যে জবের জন্য কম্পিট করতে যাবেন, যারা বিভিন্ন ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ে বের হচ্ছে, বিএসসি করে নাই, তারাও কিন্তু ওই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং দিয়ে তারা লো স্যালারিতে ওই সেম ডেজিগনেশনের জন্য ওরা হচ্ছে কম্পিট করবে। আর আপনারা যদি শুরুতেই একটু হায়ার লেভেলের কোথাও যাইতে চান, যেখানে আমার মানসিক চাপ নিব, শারীরিক চাপ থাকবে না, তো ওইরকম জায়গাতে তো শুরুতে আপনাকে নিবেও না। আপনাকে প্রমাণ করতে হবে যে আমার প্রফিসিয়েন্সি আছে, আমার টেকনোলজিক্যাল নলেজ আছে, আমার কমিউনিকেশন স্কিল আছে, আমার হচ্ছে জেনারেল নলেজ আছে, এবং আমি এই যে টেকনোলজিক্যাল তো বললাম, এইগুলা নিজেকে প্রমাণ করে নিজেকে স্ট্যান্ড আউট করতে হবে। এখানে ধরেন আপনারা 30 জন আছেন, 30 জন থেকে ওখানে নিবে 3 জনকে, তাহলে বাকি 27 জন কিন্তু বাদ পড়ে যাবেন। এগুলো অনেক ভয়ঙ্কর ব্যাপার। এগুলো যদি ওইভাবে চিন্তা করেন, এখনো ওই যে বললাম যে আপনারা এখনো ছোট, আবার এত ছোটও না যে 17 ব্যাচও না, আপনারা তাদের চেয়ে বড়, এইসব চিন্তা করতে হবে। আর ইউনিভার্সিটি কিছু শিখাক না শিখাক, ইউনিভার্সিটির প্রোটোকল যারা ওইভাবে ঠিকভাবে মেনটেন করে চলছে, তারা ডিসিপ্লিন শিখছে। কোনো কিছু শিখুক না শিখুক, ডিসিপ্লিনটা যে কোনো জায়গায়, ইউনিভার্সিটি না, কেউ যদি একটা চাকরিও করে, সবার প্রথম যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ডিসিপ্লিন। আমার ইন টাইম আউট টাইম, এবং আমাকে একটা নির্দিষ্ট সময় ওখানে থাকতে হবে, সার্ভিস দিতে হবে। হয়তো দেখবেন হাতের কাজ করতে দিনে 8 ঘন্টা লাগে না, আপনার হাতের যে কাজগুলো এগুলো 5 ঘন্টায় হয়ে যায়, বাকি 3 ঘন্টা বসে থাকতে হয়। চাকরিতে গিয়ে প্রথমে জিনিসটা মনে হবে যে আমার তো কাজ শেষ, আমি এখনো বসে আছি কেন, ভেতরে যেতে পারতেছি না কেন, কারণ ওইটাই চাকরি। আর ব্যবসা যদি করেন, তাহলে ব্যবসাতে 24 ঘন্টাই আপনাকে অ্যালার্ট থাকতে হবে। আপনি কক্সবাজারে গেলেও আপনাকে ওই ব্যবসার ডিলিংস করা লাগবে, রাতে ঘুমাইলেও ওই টাইমে দোকানে আগুন লাগছে, আপনাকে আগুন নিভানোর জন্য যেতে হবে, কারণ আপনি মালিক। তো ব্যবসা হচ্ছে 24 ঘন্টার চাকরি, আর চাকরি তো 8 ঘন্টার 10 ঘন্টার যাই হোক, সেটা চাকরি। যে মানে ধরেন একটা ইনিশিয়াল হিসেবে যখন সবাই ধরেন গ্রাজুয়েশন শেষে যখন ইয়াতে ঢুকে আসে ইন্ডাস্ট্রিতে, তখন তো সবার টেকনোলজিক্যাল নলেজ অনেক কম থাকে, মানে হচ্ছে তারা তো কোথাও করে, তাহলে কিভাবে ওরা ইন্ডাস্ট্রি নেয় ওইভাবে। ইন্ডাস্ট্রি আপনাদেরকে নিবেই হচ্ছে আপনার জেনারেল নলেজ কেমন আছে। আমি বারবার 3টা জিনিস বলতেছি। টেকনোলজিক্যাল বলতে টেকনোলজিক্যাল নলেজ কম থাকবে কেন? আপনাকে যদি কাটিং স্প্রেডিং এর রিকোয়ারমেন্ট আপনাকে যদি জিজ্ঞেস করে যে ফ্যাব্রিক স্প্রেডিং কেন লাগবে, এটা আমরা বাদ দিয়ে দিই, আমরা সরাসরি ফ্যাব্রিক এনে র্যান্ডমলি কাট করে দিয়ে দিই, মানে বেসিক যে জিনিসগুলো। বা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ কাউন্টের প্রয়োজনীয়তা কি, কাউন্ট বলতে কি বুঝো? ইন্ট্রোডাকশন টু টেক্সটাইল কোর্সটা হয় না? হ্যাঁ, আচ্ছা, ইন্ট্রোডাকশন টু টেক্সটাইল আপনাদের মানে এখন না থাকলে ওই যে যখন যে কোর্স মিসিং হয়েছে ওইটা লাস্ট সেমিস্টারে গিয়ে হলেও নেওয়া হবে। যেমন কিছু ব্যাচ তারা লাস্টে করছে ওই কোর্সটা, তো তখন আপনারা ইন্টার্নশিপে যাবেন, তার আগে ইন্ট্রোডাকশন টু টেক্সটাইল পড়ে গেলে নিজেদের ইন্ট্রোডাকশন টু টেক্সটাইল পুরো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংকে কভার করে। অ্যাপারেলে কিন্তু আমি ইয়ার্ন নিয়ে ফ্যাব্রিক নিয়ে ইন ডিটেইল আলোচনা করতেছি না। তো ওই কোর্সটা সম্ভবত আপনারা শেষে পাবেন, 4-1 বা 3-2 ওরকম টাইমে গিয়ে পাবেন, আর এর আগে দিলে দিয়ে দিল। তো আপনি যখন জবে যাবেন, ইনিশিয়ালি কোনো জবে যাবেন, সেই জবে মূলত আপনাকে দেখবে আপনার ভিতরে কি আছে। ও কি স্মার্টলি কথা বলতে পারতেছে, কমিউনিকেট করতে পারতেছে, ও কি সিনিয়রদেরকে মানবে, ও কি জুনিয়রদের কন্ট্রোল করতে পারবে, জুনিয়রদের, বা ও হচ্ছে ওকে যদি আমি কিছু মানুষ দিয়ে দিই যে তুমি ওদেরকে কন্ট্রোল করবে, ওদের থেকে প্রোডাক্টিভিটি বের করে আনবা, ও পারবে কিনা, এইটা দেখবে। দেখানোর পর তারপর আপনাকে জবে নিয়ে গিয়ে যখন অঙ্ক করতে দিয়ে দিবে, অঙ্ক কিন্তু মানুষ শিখে না শুরু থেকে, বলে অঙ্ক করো, ও বলে যে আমি অঙ্ক করতে জানি না, তখন বলে তুমি শুরু করো, তখন একটা প্রবলেম ও পড়ার পরে কিভাবে সলভ করবে, ধাপে ধাপে যোগ বিয়োগ গুণ ভাগের নলেজ দিয়ে সে তখন অঙ্কটা করে দেয়। তো চাকরিটাও এরকম, আপনার স্বাভাবিকভাবে এমটিও যারা যাবে একটা জবের জন্য,
ইন্ডাস্ট্রি জানেন, ইন্ডাস্ট্রি ওই আশা কখনোই করে না যে ও শুরুতে এসেই আমাকে ওর ফুল ক্যাপাসিটি অনুযায়ী আমাকে দেওয়া শুরু করবে। ইন্ডাস্ট্রিও ইনভেস্ট করে, মানে নতুন যে ফ্রেশার তাদের প্রতি ইন্ডাস্ট্রিও বিনিয়োগ করে, এবং সেই বিনিয়োগটা তোলার জন্য ওই এমপ্লয়িকে ন্যূনতম 2 বছর থাকা লাগে ওই ইন্ডাস্ট্রিতে, না হয় তার থেকে ইন্ডাস্ট্রি লাভবান হতে পারে না। আছে বিভিন্ন রকম ইন্ডাস্ট্রি আছে, আমি যেটা হচ্ছে যাদের কালচার ভালো, যারা নিজেরা আপনাকে 6 মাস সময় দিয়ে শিখাবে, ওই টাইপের ইন্ডাস্ট্রির কথা বললাম। আবার কিছু ইন্ডাস্ট্রি আছে শুরুতে যাবেন, শুরুতেই আপনাকে ওই অঙ্ক দেওয়ার মতো প্রবলেম দিয়ে দিবে, তুমি সলভ করতে হবে। এবার আপনি আটকাবেন, বকা খাবেন, সিনিয়ররা দেখাই দিবে, বা অবশ্যই দেখাই তো দিবে, কারণ অর্ডারের কাজ তো তাদের করতে হবে, না হয়তো তাদের বায়ার থাকবে না, ব্যবসা বন্ধ হয়ে যাবে। তো এই জন্য আমি বারবার বলতেছি যে টেকনোলজিক্যাল নলেজ, জেনারেল নলেজ আর কমিউনিকেশন স্কিল, আর কমিউনিকেশন স্কিল, এই যে এই 3টা দিয়ে আমি সামারাইজ করে দিলাম। এগুলো যারা নিজেরা ভালো মতো করতে পারবেন, অ্যাচিভ করতে পারবেন, গেইন করতে পারবেন, তারা মার্কেটে সার্ভাইভ করবেন। আর ইন্ডাস্ট্রির কথা, যেটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে বাংলাদেশে যত পরিমাণ সুযোগ আছে, ইঞ্জিনিয়ারিংয়ে অন্য কোনো সাবজেক্টে এত সুযোগ নাই। আপনাদের 3-4 বছর আগের সিনিয়র যারা সিএসসি থেকে পড়ে বের হয়েছে, 100%-এর ভিতর কত পার্সেন্ট জব পাইছে একটু দেখে। ত্রিপলিতেও কিছু জব আছে, তবে টেক্সটাইলে জব সবচেয়ে বেশি। টেক্সটাইলে পড়ে আপনি এনজিওতে গিয়ে জব করতে পারবেন, যারা সাস্টেনেবিলিটি, গ্রিন এনার্জি এগুলো নিয়ে কাজ করতেছে। টেক্সটাইলে পড়ে আপনি প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে গিয়ে জব করতে পারবেন, বা হচ্ছে যে যেমন আমি নিজেই ছিলাম ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার। তারপরে টেক্সটাইলে পড়ে আপনি কেমিক্যালে জব করতে পারবেন, বা সরকারি স্কোপস কিছু কম আছে কেমিক্যালে, যেগুলো হচ্ছে মানে যেমন কেমিক্যাল স্টোর, টেক্সটাইল ইন্ডাস্ট্রি প্রত্যেকটা জায়গায় কেমিক্যাল স্টোর আছে, সেখানে একজন এক্সিকিউটিভ লাগে। তো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে বাংলাদেশে ফিল্ড সবচেয়ে বেশি। সরকারি চাকরিগুলোতে স্কোপগুলো কেমন? সরকারি স্কোপস একটু নেয়। এই যে বিভিন্ন জুট মিলের, এখন জুট মিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু জুট মিলে বিভিন্ন সময় ডেজিগনেশন মানে অফার হয়, পোস্টের সার্কুলার অফার হয়। তারপরে হচ্ছে বিএসটিআই, বাংলাদেশি স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট, ওখানে হ্যাঁ প্রথম শ্রেণীর নবম গ্রেডের 9th গ্রেডের চাকরি, কিন্তু ওনার সার্কুলার খুবই ন্যারো। তারপর বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট বিজেআরআই, তারপরে হচ্ছে রাজশাহীর যে সিল্ক কর্পোরেশন, বাংলাদেশ তাঁত রেশম যে কর্পোরেশন ওইটা, তারপর হচ্ছে কি আরো মিনিস্ট্রির আন্ডারেও কিছু জব মানে হয়, সার্কুলার হয়, কিন্তু ওইটা চোখ কান খোলা রাখতে হবে। স্যার তাহলে এত বড় একটা সেক্টর, এখানে সেক্টরটা তো প্রাইভেটাইজড সেক্টর তো পাবলিসাইজড সেক্টর না। স্যার বাংলাদেশে কি সরকারি জবগুলো এরকম থাকে না যে অনার্স বা সমমান এরকম থাকে না? অনার্স বা সমমান হয়তো ওই চাকরিগুলো তো মানে দাপ্তরিক চাকরিটা মূলত কি, এখানে সবাই হচ্ছে উচ্চমানের কেরানি। সরকারি চাকরি যেগুলো নবম শ্রেণীর, তারা হচ্ছে দপ্তর নিয়ে কাজ করতেছে, তারা ক্রিয়েটিভ কোনো কাজ করতেছে না, তারা ডকুমেন্টেশন নিয়ে কাজ করতেছে। তো এই মানে এটা বলা হয় যে ব্রিটিশরা আমাদেরকে যে শিক্ষা ব্যবস্থাটা দিয়ে গেছে, মানে আগে তো ব্রিটিশ শাসনের অধীনে ছিল, ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ তারা বিভক্ত হয়ে তো ওই সিস্টেমেই চলতেছে। ব্যুরোক্রেসি না ঠিক, মানে এই এডুকেশনটা উচ্চমানের কেরানি তৈরি করার শিক্ষা। এখন এটা থেকে বের হয়ে যারা ধরেন বিভিন্ন ক্রিয়েটিভ জবে যাচ্ছে, যেমন টেক্সটাইল, এটা কিন্তু আপনারা প্রডিউস করতেছেন, ভ্যালু জেনারেট করতেছেন, একটা পণ্য বানাচ্ছেন, ম্যানুফ্যাকচারিংয়ে যাচ্ছেন। ম্যানুফ্যাকচারিং কিন্তু ওই দাপ্তরিক কাজ না, কিন্তু তারপরেও আমরা ওই কমফোর্টটা খুঁজি আর কি, যে কোথায় অফিসে আমার চেয়ার টেবিল থাকবে, সেই চেয়ার টেবিলে আমি বসে শুধু পেপার নিয়ে কাজ করবো। আমরাও মনে মনে ওই আলসেমিটাই, বাংলাদেশে এটা খুব পপুলার সরকারি চাকরি, ফ্যান আস্তে আস্তে চলবে, আমি বসে থাকবো চেয়ারে, বা ব্যাংকের চাকরি, পোস্ট হবে। আমরা কিন্তু ওগুলোই প্রেফার করি। আমরা নিজেরা বাইরের দেশে যারা যায় তারা কিন্তু ওখানে ওইরকম জব বলতে কোনো জব নেই। বাইরের দেশে আপনাকে কন্টিনিউয়াস প্রতিনিয়ত ভ্যালু জেনারেট করতে হবে, ক্রিয়েটিভিটি দেখাতে হবে। আপনি ক্রিয়েটিভিটি দেখাতে পারবেন না, আপনি ঝরে পড়বেন বা আপনি পিছিয়ে যাবেন, বা আপনাকে তখন হচ্ছে ওই যে ম্যানুয়াল যে কাজগুলো আছে, হয় উবারের রাইডার হিসেবে সার্ভিস দিতে হবে, অথবা রেস্টুরেন্টে ওয়েট করতে হবে, ফিজিক্যাল ওয়ার্ক করতে হবে। বাইরে সরাসরি স্কলারশিপ নিয়ে যারা যায়, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আমি যেটা বলতেছি,
যে বাংলাদেশ, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এবং নির্দিষ্ট কিছু দেশ ছাড়া সরাসরি টেক্সটাইল ইঞ্জিনিয়ারের এরকম চাহিদা বাইরে আর কোথাও নাই। আমাদের এখানেই চাহিদা বেশি। ওখানে যখন চলে যাইতে হয়, কেউ যায় বা অবশ্যই অনেক দেখেন যে টেক্সটাইল পড়ে যাচ্ছে, তারা যায় হচ্ছে মূলত ম্যাটেরিয়াল সায়েন্স। এবং টেক্সটাইল আছে, জার্মানিতে টেক্সটাইল আছে, কিছু জায়গায় ইউকেতে, ব্রিটেনে টেক্সটাইল আছে, ইউরোপের কিছু দেশে টেক্সটাইল আছে, আমেরিকাতেও কিছু জায়গায় টেক্সটাইল। আর বাইরে স্পেশালি আমেরিকাতে এটা কিন্তু আর্টসের একটা অংশ হিসেবে ধরে নেওয়া হয় টেক্সটাইলকে, মার্চেন্ডাইজিংকে, মার্কেটিংকে। এটা হচ্ছে ওদের দেশে কোনোটাই কম দামি না, কোনো কিছুকে ওরা বিলো মানে কাতারে ইয়ে করে না, চিন্তা করে না। তো ওরা কিন্তু এই ওখানে ডিগ্রি কিন্তু মানে ব্যাচেলর অফ আর্টস বা মাস্টার্স অফ ফাইন আর্টস, MFA, এটার ভিতরে টেক্সটাইল আছে। আর ওখানে আপনারা ক্রিয়েটিভ কিছু করতে চাইলে আপনাদেরকে তখন স্মার্ট টেক্সটাইল, ফাংশনিং, যে ফাংশনাল টেক্সটাইল, এই টাইপের জিনিসপত্রের দিকে যাইতে হবে। গেলে সেটা তখন হয়ে যাচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্সের আন্ডারে। বা যারা ইটিপি নিয়ে, আপনারা কি ইটিপি দেখছেন? ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান দেখছেন? ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান দেখছেন? WTP ছিল না, ETP, WTP, পানি বিশোধন হচ্ছে যে ডাইনের যে পানিটা, ওদের তো অবশ্যই আছে। ডাইং সেকশনে বেশিক্ষণ থাকতে দেয় না, ETP সেকশনটা মনে হয় দূরে কোথাও ছিল, ওই জন্য ওইটা মনে হয় আপনাদের। আর ডাইংয়ে 55 ডিগ্রি সেলসিয়াস ছিল আর পিও কোনো ডাইং করতেছিল। আচ্ছা, আমরা কাটিংয়ে ছিলাম, এইটা কি পড়াইছি মনে আছে? এটা ডিসকাস করা হয়েছে না স্যার, আমি তো শুরু করবেন এটা বলছিলাম। আচ্ছা, যাক অনেক কিছু বললাম। আমার মূলত থাকা উচিত ছিল ওইটাতে, আমি আমার নিজের ইয়ের কারণে, হ্যাঁ, নিজের আপনাকে নিয়ে আমার জানতে পারবো। ওটাই বললাম যে আপনারা আবার আপনাদেরকে নিবে কিনা পরের বার, এটাও যথেষ্ট সম্ভব আছে। কারণ আপনাদের সিনিয়র, আপনাদের জুনিয়র ব্যাচের স্টুডেন্ট এসে সেটা তারা যদি ওভার হয়ে যায়, আপনারা তো একটা ট্রিপ মানে ট্যুর পাইছেন, সেটাই যারা যায় না ওটা তাদের মিস। আর এই যে আপনাদের সিনিয়ররা গেল না আপনাদের সাথে, এটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে হলে আমি এখান থেকে দেখে নিতে পারবো। স্যার ওই যে সফটওয়্যার প্রিন্টিং আছে, ওটা স্যার সফটওয়্যার প্রিন্টিং, ওটা স্যার মানে একটা কেমিক্যাল আছে রাবার টাইপ, মানে নরমালি প্রিন্ট একসাথে করে না, ওটা আলাদা আলাদা কালার, আলাদা আলাদা। ওই মেশিনে করতেছে স্যার, বড় বড় ওটা কি স্যার ভিডিও দিছিলাম কোথায়? ওকে আরেকেরও সমস্যা স্যার আমার কত কোশ্চেন ছিল, কাপ জয়ের সময় একটা শিল দিছিল, একটা টপ সিম টাইপের একটা ওয়ার্ড বলছিল, কাকে টপ সিম বলছে এটা শিলি, শিলি কে বলবো নাকি প্রিন্টিং দেখছি স্যার, মন কিছু বুঝে লাগতেছে। প্রতিটা ইয়াতে আলাদা আলাদা কালার, মানে 7টা কালার ছিল, 7টা কালার আলাদা আলাদা ইয়াতে। আমরা জিজ্ঞাসা করলাম এটা টাইম আপনাদের বেশি লাগতেছে না? বেশি লাগতেছে মানে 7টা কালার 7 জায়গায় করতেছে, একই হিসাবে, তো আপনাদের সময় বেশি লাগতেছে না? তো সময় তো বেশি লাগতেছে। আচ্ছা, সোহেনার কোথায় এখানে? স্যার এটা ডিজিটাল না না, এটা ডিজাইন করে মানে একটা কেমিক্যাল ব্যবহার করতেছিল। এটা হচ্ছে কি সফটওয়্যার বলতে কি বুঝে গেছে, ওই যে যেটা দিয়ে যায় ভিতরে পড়ে, তো সফটওয়্যার বলতে স্যার প্রিন্টটা করা হয় না, এরপরে স্যার যে একটা ওটা ল্যাব দেওয়া হয় স্যার, ই দিয়ে যায় তো, মানে ওই যে প্রিন্টটা বোঝা যায় কেমন টাইপ। আচ্ছা, আমি Dry বা wash। বলি সফেনার জিনিসটা কি? সফেনার হচ্ছে একটা কেমিক্যাল যেটা হচ্ছে পানির ক্ষরতা দূর করে। ওই আমটা কিন্তু স্যার ওর উপরে মানে আর এটা পানি না। আচ্ছা,
আমার কাছে কিছু প্রিন্টেড স্যাম্পল আছে। এটা আমি হচ্ছে ওই ক্লাসে একবার ওয়েট প্রসেসিং নিয়েছিলাম, তো ওয়েট প্রসেসিং 1 নিয়েছি, তখন আমি দেখাইছিলাম। ওইটা না হয় একদিন দেখাবো, সফটওয়্যার না। এখানে আপনাদের নিজেদের কিছু টি শার্ট আছে, মার্বেলের টি শার্ট দেখছেন যে একটু ফুলে ফুলে ওঠে? জি স্যার। ওইটা হচ্ছে কেমিক্যালের কারণে হয়, ওটা হচ্ছে পাফ প্রিন্ট। তো ওখানে আলাদা একটা কেমিক্যাল দেওয়া হয়, সেই কেমিক্যালটার কারণে ডিজাইনটা ফুলে ওঠে। ওটা ছাড়া আরও আছে হাফ রাবার, ফুল রাবার। ফুল রাবারটা হাফ রাবারের চেয়ে মোটা হয়। তারপরে আছে জেল প্রিন্ট আছে, সিলিকন প্রিন্ট আছে। সিলিকন প্রিন্টটা হচ্ছে খুবই দামি একটা প্রিন্ট। আর জেল প্রিন্টে একটা আলাদা মানে গ্লসিনেস থাকে, গ্লিসারি মানে একটা গ্লিসারি ইফেক্ট থাকে। তারপরে হচ্ছে ফ্লোরেসেন্ট যে প্রিন্ট বা রেডিয়াম প্রিন্ট যেটা বলে, ওটা রাতের বেলা জ্বলবে। ওটার ভিতর ফসফরাস থাকে, ওইটা আলোতে থাকলে আলোতে ওই ফসফরাসটা আলো শোষণ করে, তারপরে অন্ধকারে ওই আলোটা দেয়। আপনাদের ঘড়ির কাঁটাতেও দেখতে পারেন, অনেক জায়গায় ঘড়ি রাতের বেলা চলে, ওখানে ফসফরাস দেওয়া থাকে। তো আপনি সিলিকন যেটা বলতেছেন হয়তো ভুল বলতেছেন। আর প্রিন্টিং পেস্টের ভিতর সিলিকন থাকে না, প্রিন্টিং যে পেস্টটা, যে প্রিন্টিং পেস্ট এখানে দেখতেছেন ওই যে যেটা বানানোর পর যেটা দিয়ে মানে রং দিচ্ছে, ওখানে মূলত রাবার থাকে, বাইন্ডার থাকে, আর হচ্ছে অল্প একটু করে ফিক্সিং এজেন্ট থাকে, ফিক্সার। এই ফিক্সিং এজেন্টের মূল কাজটা কি? রাবার আর বাইন্ডার, এগুলোর বাইন্ডারের কাজ হচ্ছে কেমিক্যালটাকে মানে ইয়ে হয়ে যেতে দিচ্ছে না, কেমিক্যালটাকে সফট রাখতেছে, এটা শক্ত হয়ে যাচ্ছে না। বাইন্ডারটা বাইন্ড করে রাখতেছে, যে কালারিং যে এজেন্ট, রঞ্জক পদার্থ এবং যে রাবার, সেগুলোকে বাইন্ড করে রাখতেছে। আর রাবারের কাজ কি? রাবার হচ্ছে এই যে প্রিন্টটাকে একটা ফিজিক্যাল মানে একটা কি বলবো, রাবার হচ্ছে প্রিন্টটাকে ঘন করতেছে এক কথায়। না হয় প্রিন্টটা ঘন হতো না, প্রিন্টটা থাকতো না। রাবার ছাড়া প্রিন্ট করলে সেই প্রিন্টটা দেখতে ভালো লাগে না, ফুটে ওঠে না। রাবারের জন্য প্রিন্টটা আরো জীবন্ত মনে হয়, লাইভলি মনে হয়। তাইলে আর ফিক্সিং এজেন্ট হচ্ছে রংটাকে পাকা করে। কারণ না হয় প্রিন্ট কিন্তু কাপড়ে রং করছেন, বা ওই যে নিজেরা গামছায় দেওয়ার যে রং আছে, নিজেরা যখন স্কুল কলেজে র্যাক ডে পালন করছেন, তখন কি ওই গামছার রং কেউ কাউকে মারছেন কিনা, এরকম ফ্রেন্ডরা কেউ করছে কিনা? ওই রং সচরাচর 10 দিন মানে ভালো করে গোসল করে তারপর হয়তো গা থেকে 3 কাপড় চোপড় এরকম বারবার ধোয়ার পরে ওই রংটা তোলা যায়। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, ওই রংটা উঠে যায়। রংটা পাকা করার জন্য আমরা ফিক্সিং এজেন্ট দিই। তো সফটওয়্যার এখানে এরকম নাই, কিন্তু ওই যে এই সফট যে একটা ফিল, এটা মাঝে মাঝে প্রিন্টে ওই আলাদা বিভিন্ন কেমিক্যাল দেওয়ার মাধ্যমে ওই প্রিন্টে ওই ফিলটা আসে। ওইটা হয়তো কেউ ওইভাবে বলতে পারে, ওই জন্য ভুলাই ফেলছেন সফটওয়্যার ওয়ার্ডটা। আর প্রিন্ট, এবার আপনি বলতেছেন যে আমার একটা প্রিন্টে 7টা রং আছে, এবার 7টা রঙের জন্য আমি একটা কাপড়কে 7 জায়গায় নিয়ে বারবার রং দিচ্ছি, অনেক সময় লাগতেছে। তাহলে কম খরচে প্রিন্টিং করা যায়, এরকম বেটার কোনো সলিউশন আছে আপনার কাছে? সাবলিমেশন প্রিন্ট যেটা আপনাদের নিচে যেটা আছে দেখছেন না, সাদা যে মেশিন নিয়ে আসলো, আমি ছিলাম না যখন, তো এই সাবলিমেশন প্রিন্টের কস্ট কেমন পড়ে আপনার আইডিয়া আছে? মানে মেশিনের দাম কত? মেশিনের দাম না, পুরো প্রিন্টিংটার দাম। মেশিনের দাম তো অবশ্যই প্রিন্টিংয়ের দামের ভেতর আছে। আপনার কাছে একজন অর্ডার দিছে, ইউনিভার্সিটি অফ স্কলার্সের যে লোগোটা, ওইটা হচ্ছে 500 কপি ইয়ে করে দিতে হবে, প্রিন্ট করে দিতে হবে। পেজের দাম লাগবে শুধু প্রিন্টিং পেপার না প্রেস করলে কিসের প্রিন্টিং এ একদম। আচ্ছা, আজকে তাহলে এগুলাই আপনাদের এই কোশ্চেনগুলো ক্লিয়ার করে দিই। এক্স্যাক্টলি এই প্রিন্টটা হুবহু ইউনিভার্সিটি অফ স্কলার্সের এই লোগোটা প্রিন্ট করতে হলে এখানে কয়টা কালার আছে বলেন তো দেখি, এক্স্যাক্টলি কয়টা কালার আছে? রাকিব, কয়টা কালার আছে এখানে? 4টা। হ্যাঁ রাকিব, কালারের নামগুলো বলুন। স্যার অ্যাশ কালার, অ্যাশ, আচ্ছা, তারপর সাদা, হোয়াইট, তারপর বেগুনি কালার স্যার, দুটো শেড আছে। বেগুনি কালার, বেজের রং আছে, বেজের রং। পার্পলের তারপর একটু ব্ল্যাকও আছে। হোয়াইট তো বলছি স্যার, ব্ল্যাক, হোয়াইট, ব্ল্যাক কালার, ব্ল্যাক চারটাই। এর বাইরে কি আর কেউ কিছু বলবেন? শেড বানানো হয়েছে, 2টা কালারের মিক্সার এখানে।
পার্টিকুলারলি এইটা আমি কেন বের করলাম, এইটা যদি আপনারা এই ডার্ক মেরুন বাদ দিয়েও যদি প্রিন্ট করেন বা ডার্ক মেরুন বাদ দিয়ে যদি কেউ প্রিন্ট করে দেয় ওইটাও দেখতে ভালো, মানে খারাপ লাগবে না, ভালোই লাগবে। কিন্তু ভিতরে যদি আমি মেরুনের বা ম্যাজেন্টার সাথে আমি একটা অ্যাড করলাম মেরুন, যেটা একটু লালচে টাইপের হয়, আর একটা হচ্ছে ডার্ক মেরুন, আরো গাঢ় কালার দিয়ে দিলাম, তাহলে সেই যে নতুন প্রিন্টেড ডিজাইন হবে আবার অ্যাশের ভিতরেও কিন্তু একটা হচ্ছে লাইট অ্যাশ, আরেকটা দিয়ে দিলাম ডার্ক অ্যাশ, মানে অ্যাশের তিনটা শেড দিলাম। এখানে তো আমরা লাইট অ্যাশ ডার্ক অ্যাশ ওইরকম করে বলি না, ওখানে হচ্ছে প্যান্টোন কোড থাকে, প্রত্যেকটা রঙের 6টা কোড থাকে, যেমন মানে 6টা সংখ্যার একটা কোড থাকে। তো হোয়াইটের ক্ষেত্রে হচ্ছে সবগুলো 0 আর ব্ল্যাকের ক্ষেত্রে হচ্ছে সবগুলো 1, আর হোয়াইট আর ব্ল্যাকের মাঝখানে এই সব রকমের রঙগুলো আসতেছে। তো আপনি একটা প্রিন্ট করার জন্য যত বেশি কালার দিবেন, মানে সাবসেকশন আর কি, ব্যাপারটা বুঝতেছেন? আমার কথা কি বোঝা যাচ্ছে যে আমি মেরুনের ভিতর লাইট মেরুনও একটা কালার রাখলাম, মেরুনের ভিতর ডার্ক মেরুনও কালার রাখলাম, এটা কম্পিউটারকে বললে ও সাথে সাথে অ্যানালাইসিস করে দিবে। আপনি যতগুলা ওকে ভাঙতে বলবেন ইয়েতে সিএমওয়াইকে মেথডে, সিএমওয়াইকে নামটা কে কে শুনছেন আগে? সিএমওয়াইকে নাম কেউ শুনছেন? সিএমওয়াইকে ফুল ফর্ম বলতে পারবেন? সায়ানাইড না সায়ান, তারপর ম্যাজেন্টা, আর ইয়েলো ব্ল্যাক, আর কে দিয়ে হচ্ছে কেল মানে ব্ল্যাক। তো সিএমওয়াইকে এই সিএমওয়াইকে ফরম্যাটে যে কোনো একটা ইয়েকে, যে কোনো একটা কালারকে অ্যানালাইসিস করতে হয়, ভাঙতে হয়, যে এখানে এই 4টা সেকশনের ভিতর বা 4টা কালারের ভিতর আর কি কি ভ্যারিয়েন্ট আছে, সেইভাবে তারপর প্রিন্ট মানে কি বলবো প্রিন্টের জন্য ইয়ে বানানো হয়, কি বলে স্যার ইন্ডাস্ট্রির যে আলাদা আলাদা করে স্ক্রিন বানানো হয়, প্রত্যেকটা কালারের জন্য আলাদা আলাদা স্ক্রিন হবে এবং এক একটা স্ক্রিনে এক একটা পার্টিকুলার ডিজাইন থাকবে। যেই স্ক্রিনে যেমন স্পেসিফিকলি যদি কোনো বাচ্চাদের একটা অর্ডারের ইয়ে আসে, বাচ্চাদের একটা আইটেমের যদি অর্ডার আসে, সেটাতে এই ডিজাইনটা বুকে বড় করে প্রিন্ট হবে A4 পেপারে। সচরাচর স্ক্রিনের সাইজ দেখবেন A4 পেপার হয়, এর চেয়ে আপনারা নিজেরাও, আপনারা তো সেগুলো করেন না, আমি নিজে হুডি মনে করি নাই, আমার নিজের ভার্সিটিতে আমি বিজনেস করতাম, আমি মোটামুটি হুডি টি শার্ট এগুলো সব কিছু ডিজাইন করছি। তো এখানে এই ডিজাইনটাই যদি স্ক্রিন বানাইতে হয়, এটা আমি কেন সিলেক্ট করলাম, ইউনিভার্সিটি অফ স্কলারসের লোগোতে আছে গ্রেডিয়েন্ট, আপনারা এই ওয়ার্ডটা শুনছেন কিনা জানি না, গ্রেডিয়েন্ট শুনছেন? গ্রেডিয়েন্ট হচ্ছে যেখানে দুইটা রঙের রেঞ্জ থাকে, একটা রঙের লাইট থেকে ডার্ক পর্যন্ত যায়, এবং ওই গ্রেডিয়েন্টের রঙগুলাই হচ্ছে গ্রেডিয়েন্টের কোনো ডিজাইনই হচ্ছে বাস্তবে আনা সবচেয়ে চ্যালেঞ্জিং হয়, টাফ হয়। কিন্তু এরকম যেগুলো বেসিক কালার আছে যেখানে গ্রেডিয়েন্ট নাই, সেখানে ওই ডিজাইনটা রেপ্লিকেট করা সহজ হয়। এখানে যদি এখন আমি চিন্তা করি যে এই ডিজাইনটা আমি টি শার্টে স্ক্রিন প্রিন্টিং করব, তাহলে আমাকে আলাদা কয়টা স্ক্রিন বানাইতে হবে। ব্ল্যাকের জন্য একটা স্ক্রিন থাকবে, সেই ব্ল্যাকের স্ক্রিনে শুধু এই পার যত থাকবে, হোয়াইটের একটা স্ক্রিন থাকবে। হোয়াইট সচরাচর স্ক্রিন আলাদা করে বানায় না, হোয়াইট হচ্ছে বেসিক যেটা বেস ওটাই হোয়াইট, এবং ওটাতে শুধু রাবার দিয়ে দেয়, বাইন্ডার রাবারের সংমিশ্রণটা দিয়ে দেয়, ওটা কোনো কালার পিগমেন্ট মিশানো হয় না। আচ্ছা, ব্ল্যাক গেল, হোয়াইট গেল, এবার তাহলে আমার আর তিনটা কালার থাকতেছে। ব্লু একটা হচ্ছে খুব লাইট, একটা অ্যাশ বা ইয়ে স্কাই ব্লু টাইপের বা অ্যাশ টাইপের একটা কালার আছে, একটা আছে হচ্ছে মেটে রং, কি ডার্ক চকলেট, লাইট চকলেট, হ্যাঁ, বা ব্রাউন কালার একটা আছে না, হ্যাঁ, আর একটা হচ্ছে রেড। রেডের এখানে আমার হোয়াইট আছে, কিন্তু শিখে তো একটা অ্যাশ কালার আছে, হ্যাঁ, এটা হচ্ছে মানে লাইট পিঙ্ক আর কি। না এটা কালার আছে শিখ দেখেন, তাহলে চিন্তা করেন এখানে অনেকগুলো কালার, এখানে কয়টা কালার চিন্তা করেন, ব্রাউন সবচেয়ে বেশি প্রমিনেন্ট হচ্ছে ব্রাউন, তারপরে প্রমিনেন্টের দিক থেকে মানে বেশি দিক থেকে আসে ব্ল্যাক,
আর প্রমিনেন্টের দিকে আসে হচ্ছে রেড। তারপরে এখানে লাইট অ্যাশ আছে, স্কাই ব্লু, না অ্যাশটা হচ্ছে অ্যাশ, স্কাই ব্লু, আরেকটা হচ্ছে লাইট পিঙ্ক, হোয়াইট। ইউনিভার্সিটি অফ স্কলার্সের জন্য যে কালার মানে কালার প্যালেটটা বের করছিলাম আমরা বানাইছিলাম, ওইটা দিয়েও লোগো বানাইলে লোগোটা 100% রিয়েলিস্টিক হতো না, কারণ ওই লোগোতে গ্রেডিয়েন্ট আছে। গ্রেডিয়েন্ট থাকলে ওখানে আমি যতগুলো স্ক্রিন বানাবো আমার ডিজাইনটা তত বেশি হবে, লাইভলি হবে, জীবন্ত হবে। আর এটা আমার একটা বেসিক একটা স্ট্রাকচার, তো এই বেসিক স্ট্রাকচারের জন্য আমি যদি এই কয়টা এখানে কয়টা 1 2 3 4 5 6 7 7টার জন্য আমি যদি 6টা স্ক্রিন বানাই, আমি মোটামুটি এই ডিজাইনটা 99% অ্যাকুরেটলি নিয়ে আনতে পারবো। ইউনিভার্সিটি অফ স্কলার্সের লোগোর ক্ষেত্রে ওটা আনা যেত না। এইবার এইভাবে আমি যে স্ক্রিন বানাবো, প্রত্যেকটা লোগোর জন্য একটা একটা আপনারা যেটা দেখলেন ওগুলো স্ক্রিন, সেই স্ক্রিনের ভিতর দিয়ে এসে ব্রাউন কালারটা যে যে এরিয়ায় হবে, বডিতে ব্রাউন কালার পেস্ট হচ্ছে, ছোট্ট নাকের ওই জায়গাটায় রেড পেস্ট হচ্ছে, চোখের ওই জায়গাটায় স্কাই ব্লু পেস্ট হচ্ছে, কানের ওখানে লাইট পিঙ্ক পেস্ট হচ্ছে। একটা জায়গায় পুরোটা দিচ্ছে, তাহলে স্যার পুরোটা কেন হচ্ছে না স্যার? না, পুরোটা দিবে, মেশিনের কাজ হচ্ছে পুরোটা দেওয়া। এবার স্ক্রিনটা কি? স্ক্রিনটা হচ্ছে যে এটা ধরেন রেড নোজ রেনডিয়ার, এই জায়গাটায় হচ্ছে রেড ডিজাইনটা আছে, শুধু এই এরিয়াটাতে এই যে লাল রঙটা পেস্ট হবে, ও পুরোটাই পেস্ট করবে, ওর এই জায়গাটা ফাঁকা থাকবে। ওই জানালা আপনারা পিছনে ফিরেন, স্ক্রিনটা কিন্তু এই যে আপনাদের এই রুমের যে স্লাইডিং ডোরটা ওইটার মতো, যে জায়গাটায় কালো ব্ল্যাক ব্লকেট আছে সেই জায়গা দিয়ে রং পাস করবে না, আর বাকি এরিয়াগুলো দিয়ে রং পাস করবে। তো স্ক্রিনটাতে এই জায়গাটা দিয়ে রং পাস হবে শুধু, ও পুরো জায়গায় রং পেস্ট করবে। রং পেস্ট করলে ওই তো স্ক্রিনের উপরে রংটা থেকে যাচ্ছে, সেটা আবার আরেকটা কাপড়ে গিয়ে ওই জায়গাটায় পেস্ট হবে। আর ব্রাউনটা ফুল বডিতে টপ টু বটম যে যে জায়গায় ব্রাউন আছে ওখানে ব্রাউন পেস্ট হবে। এই প্রসেসে আমি একটা বাচ্চাদের আইটেমে এই রুডলফ দ্য রেড নোজ রেনডিয়ার ওর আমি আইটেম বানাবো। আমার হচ্ছে পার টি শার্টে কস্ট হবে, এখানে যেহেতু আমার 6টা স্ক্রিন, আমার যদি 1000 পিস কোয়ান্টিটি হয়, পার আইটেমে আমার ম্যাক্সিমাম কস্ট পড়বে 15 থেকে 18 টাকা, 15 থেকে 18 টাকা। আর আপনি যদি সাবলিমেশন করতে চান, প্রত্যেকটা সাবলিমেশন করার জন্য প্রত্যেকটার জন্য আমার একটা করে ইয়ে লাগবে, কি বলে সাবলিমেশন পেপার লাগবে। সেই সাবলিমেশন পেপারে আমি হচ্ছে ওই আমার যে খুব দামি হাই পারফরমেন্স প্রিন্টার, সেই প্রিন্টার দিয়ে আমি প্রিন্ট করব। প্রিন্ট করার পর সেই প্রিন্টটা আমার হচ্ছে ওই স্টিকারের মতো, ট্যাটুর মতো করে কাজ করবে। ছোটবেলায় আপনারা চুইংগামের সাথে স্টিকার পাইতেন না, ট্যাটু, ওইটা হচ্ছে গায়ে লাগাইতেন। তো তখন এই একটা সাবলিমেশন পেপার একটা প্রিন্টে একটা টি শার্টে চলে যাবে। আপনার যদি 1000টা টি শার্ট থাকে, 1000টা সাবলিমেশন প্রিন্ট করতে হবে প্রিন্টার দিয়ে, 1000টাই হচ্ছে হিট প্রেস করতে হবে, হিট প্রেস করে রং ডিজাইনটা এখানে বসাইতে হবে। ওখানে আপনার পার আইটেম মানে আমি যদি কমায়ও ধরি 50 থেকে 60 টাকা করে পড়বে, বা আরও বেশি পড়বে, আমি এটা খুব কমাই ধরলাম। এটা হচ্ছে প্রিন্টিং এর উপর ডিপেন্ড করতেছে, এবং ওইটা টাইম কনজিউমিং। ওটা আপনার 1000টার জন্য 1000 বার এখানে বসাই 1000 বার হিট প্রেস করা লাগবে। প্রথমে সাবলিমেশন প্রিন্টারে প্রিন্ট করে দেন আর দেখলাম যে একটা কালার দিয়ে সাথে একটা হিট না আছে। আপনি বুঝেন নাই, হিট প্রেসিংটা আলাদা, এটা হিট প্রেসিং না, এটা ওটা যেটা আমরা দেখছি ওটা কি, ওইটা ড্রাইং এন্ড স্টিমিং। ওটা যেটা করতেছে ওটা ড্রাইং এন্ড স্টিমিং করতেছে, যে রংটা যে এখন দিছি, রংটা দেওয়ার পর রংটা এখানে পাকা করতে হবে, তো এখানে আমার যে কেমিক্যালগুলো আছে এটা তো ভিজা, এটা আর আমার হাতে বেশি সময় নাই। আমি এখানে জাস্ট কাপড় পেস্ট করতেছি, রং পেস্ট করতেছি, পোশাক তুলে ফেলতেছি। তো আমি যদি ওটা না শুকাই তখন তো ওটার সাথে আরেকবার লেগে যাবে। ওটা বেসিক, এবং ওখানে প্রোডাক্টিভিটি বেশি, প্রোডাকশন বেশি। এবং আপনারা যে স্ক্রিন প্রিন্টিং দেখছেন, আপনারা দেখছেন অটোমেটিক স্ক্রিন প্রিন্টিং। এটা হয় ম্যানুয়াল স্ক্রিন, আর ইন্ডাস্ট্রি রাস্তায় কি বলে, এমনি আপনারা হচ্ছে নিজেরা যদি হচ্ছে ধরেন আপনারা ইউনিভার্সিটির লোগো প্রিন্ট করবেন, ওইরকম আপনারা লোকাল মার্কেটে যেটা জানেন ওটা হচ্ছে ম্যানুয়াল স্ক্রিন প্রিন্টিং। বা আপনাদের ল্যাবেও কিন্তু ম্যানুয়াল স্ক্রিন আছে, ম্যানুয়াল স্ক্রিন প্রিন্টিং করা যায়। আর ওটা যদি মেশিন প্লাস মানুষ মিক্স করে কাজ করে সেটা হয়ে যায় সেমি অটোমেটিক। আর আপনারা যেটা দেখছেন ওগুলো হচ্ছে অটোমেটিক, ওগুলো একটা মেশিনের দাম, যেগুলো বড় বড় সেমি অটোমেটিক, কালারটা তারা নিজেরা হাতে দেয়। হ্যাঁ, তাহলে সেমি অটোমেটিক। কিছু জায়গায় আবার মানুষের হাতে দেওয়া লাগে না, রোবোটিক হ্যান্ড করে দেয়, আমার ওখানে যেমন ছিল
সেটার হচ্ছে 36টা হেড ছিল। 36টা হেডের কাজ কি? 36টা হেডে 18টা স্ক্রিন একসাথে বসানো যাবে। 18টা স্ক্রিন বসায় 18টা রঙের ডিজাইন সর্বোচ্চ করা যাবে। একটাতে ডিজাইন পেস্ট হবে আর আরেকটাতে হচ্ছে ড্রাই হবে, ড্রাইং অ্যান্ড স্টিমিং হবে। এভাবে 36টা হেড ছিল, 36টা হেডে 18টা রং করা যেত। ওই মেশিনের দাম ছিল 1 কোটি টাকা, অটোমেটিক স্ক্রিন প্রিন্ট। অথচ এই স্ক্রিন প্রিন্ট ম্যানুয়ালি করা যায়। আপনারা নিজেরাই স্ক্রিন বানায় ম্যানুয়ালি করতে পারবেন। আমি নিজে স্ক্রিন বানাইছিলাম, আমার নিজের মানে আমার জাস্টের যশোর ভার্সিটির স্ক্রিন আমার এখনো আছে নিজের কাছে। ওইটা দিয়ে যে কোনো টি শার্টে আমার পেস্টও ছিল, কিন্তু আমি ম্যানুয়াল যেটা করতেছি আর ইন্ডাস্ট্রিতে যারা করতেছে ওটা তো অবশ্যই পার্থক্য আছে প্রিন্টিং পেস্টের। আমাদের ল্যাবে এখন আপনাদের দুই রকমই আছে, ম্যানুয়াল স্ক্রিন প্রিন্টের অপশনও আছে আর হচ্ছে সাবলিমেশন প্রিন্ট মেশিনও নিয়ে আসলো, দুই রকমই আছে। প্রিন্টিং মেশিনটা প্রিন্টার যেটা এটা ভালো হয়, প্রিন্টারটা নর্মাল প্রিন্টার। এইটাই তো যে আপনার ভালো করার জন্য, এটা তো ভালোর কোনো শেষ নাই। বললাম না যে আমি ভার্সিটির লোগোর যে ব্রেকডাউনটা করছি ওইটাও অত ভালো লোগো হইতো না, এর চেয়েও আরো ভালো লোগো করা যায়। মানে আপনাদের চোখে হয়তো ভালো লাগবে, কারণ আপনারা এর চেয়ে আর কত ভালো করা যায় ওইটা হয়তো ওরকম প্র্যাকটিক্যাল আইডিয়া নাই বা দেখেন নাই। প্রিন্টিং মেশিন 1 লাখ দিয়ে কিনলে 1 লাখ দিয়ে কেনা যাইতো, 1.5 লাখ দিয়ে কিনলে 1.5 লাখ দিয়ে কেনা যাইতো। আমাদেরটা কত দিয়ে কিনছে আমি সঠিক 70,000 না কত সঠিক জানি। তো এই স্বাভাবিক, ভালোর কোনো শেষ নাই। আচ্ছা, আর আপনি মূলত কি কোশ্চেন করতে চাইছিলেন? স্যার আমি হোয়াটসঅ্যাপে একটা জিনিস দেখছি, ওইটা কি আসলে? এটা এই যে স্ক্রিন, এই যে এগুলাই স্ক্রিনের কথা বলছি, বড় বড় যে স্ক্রিন, এটা কিভাবে বসেছে? আবার এটাকে ধুইতেছে, আবার এটা কাপড়ের উপর কিভাবে দেয়? আচ্ছা এই আপনারা সবাই তো ছাত্রীরা ছিলেন এখানে দেখলাম, বাকিরা কি স্ক্রিন বানানো দেখছেন? এই স্ক্রিন নিয়েই কথা বলতেছি, এতক্ষণ জানিয়ে কথা বলছি, এটা স্ক্রিন। এটা কি সবাই বুঝছেন নাকি? এটা আপনাদের ওয়েব প্রসেসিং এ থাকবে এই টপিকটা, কিন্তু আপনারা চাইলে এখন আমি বলে দিতে পারি। জি স্যার বলেন স্যার। স্যারের কাছে আরেকটা ক্লাস করব তো ওই ব্যাপার এগুলা এত সহজ, এগুলা বাসায়ও বানানো যায়। DIY, ডু ইট ইয়োরসেলফ ভিডিও দেখবেন, বাসাতেও বানাতে পারবেন যদি ইউনিভার্সিটি অফ স্কলার্স এর এরকম ইচ্ছা থাকে যে স্ক্রিন বানাবে। এই স্ক্রিন বানানোর প্রসেসটা তাহলে শুরুতে বলি। এখানে স্ক্রিন টিভিতে কি দেখতেছেন? গোল গোল কিছু, এটা পাপোশ, বোর্ড কোথায়? এটা একটা কাঠের ফ্রেম। সেই কাঠের ফ্রেমে আপনাদের হচ্ছে ইয়েতে অনেক জায়গায় মেশ কাপড়, মেশ ফ্যাব্রিক দেখছেন আপনারা? মেশ ফ্যাব্রিক চিনেন? হ্যাঁ, পলিস্টার তৈরি। এটা হচ্ছে নেট, ওই যে মশারির নেটের মতো, কিন্তু ভিতরে ছিদ্রগুলো খুবই পাতলা। নেট যত ঘন হবে স্ক্রিনটা তত ভালো মানের হবে। যদি ফ্যাব্রিকগুলোর এখানে মেশ ফ্যাব্রিক যদি কিনতে যান বাজারে গেলে 110 মেশ পাবেন, 120 পাবেন, 130 পাবেন, 140 পাবেন। মেশ যত বেশি নেবেন তত ছোট ছোট ছিদ্র বেশি হবে, আপনার ওই প্রিন্টিংটা তত ভালো হবে প্রিন্টটা। আর মেশ যত মোটা নেবেন তত হচ্ছে প্রিন্টের যে ইয়েটা ভ্যারিয়েশনটা সীমিত হবে, আমার কালারের ভ্যারিয়েশনটা কম্বিনেশনটা কম হবে এবং ওটা একটু দেখতে একটু নিম্নমানের মনে হবে। তো ওই জন্য মোটামুটি ইন্ডাস্ট্রিতে 140 বা 30-এর স্ক্রিন মেশ ফ্যাব্রিক ব্যবহার করে, আর লোকাল মার্কেটে গেলে ওখানে 110 মেশ ব্যবহার করে, যেটা মোটা মোটা ছিল। ওখান থেকে রং মানে ব্যাপারটা কেমন? গ্রাফিক ডিজাইনের কাজ কে কে করছেন? গ্রাফিক ডিজাইনের পিক্সেল নিয়ে আইডিয়া আছে? একটা হচ্ছে 300 বাই 300 পিক্সেল, 300 বাই 300 পিক্সেলে একটা লোগো ডিজাইন করবেন, আরেকটা 3000 বাই 3000 পিক্সেলের লোগো ডিজাইন করবেন। 3000 বাই 3000 পিক্সেলের যে লোগোটা ডিজাইন করা হবে ওইটা অনেক বেশি উন্নত মানের মনে হবে, আর যেটা 300 বাই 300 ওইটা ফেটে যাবে। তো এইটাই আর কি, যে স্ক্রিনের মেশ যত ছিদ্র যত ছোট হবে ওইটা তত জীবন্ত লাগবে বা ওইটা তত মানে সুন্দর লাগবে দেখতে। তাহলে এই গেল স্ক্রিন ফ্যাব্রিক, মেশ ফ্যাব্রিক। তাহলে এই কাঠের ফ্রেম বা স্টিলের ফ্রেম এটার উপরে গাম দিয়ে ওই মেশটাকে লাগানো হয়, মেশ ফ্যাব্রিকটাকে টান টান করে লাগানো হয় যাতে এখানে কোনো লুজ দিক মানে লুজ এন্ড না থাকে, পুরোটা টাইট করে। এটা দুইভাবে লাগানো হয়, একটা হচ্ছে মাস্টার গাম ইউজ করে লাগানো যায়,
আরেকটা হচ্ছে যারা স্ক্রিন একটা বানাবে, বানানোর পর ইউজ করবে ফেলে দিবে, মানে ওটা 1 বছর ইউজ করবে, 2 বছর যতদিন পারে ইউজ করবে ফেলে দিবে। ওরা ডাইরেক্ট কাঠের উপর স্টেপলার মেশিন ইউজ করে, মেশ ফেব্রিকটা একদম টান টান করে ধরে ধরে স্টেপল করে চারিপাশে 70-80টা স্টেপলারের পিন মেরে দেয়। তো লোকাল মার্কেটে গেলে এটা দেখতে পাবেন, বা অনেকে আবার পেরেকও করে, ডাইরেক্ট কাঠের উপরে স্ক্রিনটা দিয়ে পেরেক মেরে মেরে টাইট করে বসাই ফেলে। বসানোর পরে যে গোলাপি রঙটা আপনারা যেটা দেখলেন, এই যে এই গোলাপি রং যেটা দেখতেছেন, গোলাপি রং এটাকে বলা হচ্ছে ইমালশন। ইমালশন ইমালশন এটা লোকাল মার্কেটে কিনতে গেলে ইমালশন মানে হচ্ছে এমন একটা কেমিক্যাল মিশ্রণ যেটা হচ্ছে ঘনীভূত হয়। ওর ওইগুলো জানার বললাম না যে ওটা আপনাদের নিজেদের, এখানে আমি তো আর কান ধরাই বা উদ্বোস করাই বা পিটাবো না, এটা আপনার ওর জানার ইচ্ছা নাই, ওর তো দরকার নেই, ওর নিজের যখন জানার ইচ্ছা হবে ও জেনে নিবে। যারা জানতে চাচ্ছে তাদেরকে বলতেছি আমি, এই ইমালশন এটা বাজারে গেলে TXR দিয়ে কিনতে পারবেন। TXR এগুলো হচ্ছে আমি কিনছিলাম 1000 টাকা নিয়েছিল, 1 বয়াম 1 লিটার কিনতে হয়, ওটা হচ্ছে ছোট কেনার সুযোগ নেই এবং ওটার মেয়াদ থাকে 6 মাসের ভিতর ইউজ করে ফেলতে হবে, না হয় ওইটা আর পারফরমেন্স দিবে না। এইটার বিশেষত্বটা কি, এটা আপনি কিনবেন লিকুইড তরল, কিন্তু এটা যখন আপনি এই যে এই মেশের উপর পেস্ট করা হয়, ওই ফ্রেমটার উপরে এটা বিছানো হয়, পেস্ট করা হয়, পেস্ট করা হলে তখন এটা আলোর সামনে রাখলে এটা শক্ত হয়ে যাবে। এটা কিনি লিকুইড, কিন্তু এটা হচ্ছে একটা ফটো সেনসিটিভ কেমিক্যাল। স্যার এটা যেখানে রাখছে ওখানে ওরা হচ্ছে এরকম লাইট ইউজ করে না। হ্যাঁ, ওরা 50,000 ওয়াটের স্পেশাল লাইট বানায় নাই, 50,000 ওয়াট। ওই লাইটের দিকে যদি ভুলে একবার কেউ তাকায় অন্ধ হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই লাইটগুলো 50,000 ওয়াটের লাইট, এগুলো ইউজ করতে করতে এগুলোর পাওয়ার একটু কমে যায়। তো ওইটা দিয়ে জাস্ট একবার শর্ট দিবে। শর্ট দেওয়া মানে কি, এবার শর্ট দেওয়া জিনিসটা বোঝেন। আমি প্রিন্ট করলাম একটা স্টার, ঠিক আছে, একটা স্টার প্রিন্ট করে এই স্টারটা ওই যে ইমালশনটা যে আমি পেস্ট করছি, ইয়েতে কি বলে, ইমালশনটা যে আমি পেস্ট করছি আমার ফ্রেমে পেস্ট করার পর আমি হচ্ছে এবার এই প্রিন্টটা এই ঠিক স্ক্রিনে এভাবে লাগাই দিয়ে আমি চারিপাশে ট্যাপ মেরে দিব কেন, যাতে আলো, ওই যে বললাম না ফটো সেনসিটিভ কেমিক্যাল, আলো যাতে পাস করতে না পারে। তখন কি হয়, এই যে কালো রঙের যে প্রিন্টটা, এইরকম কাগজ তো ইউজ করে না, ওরা ইউজ করে সাবলিমেশন পেপার। সাবলিমেশন পেপারটা খুবই স্বচ্ছ, মানে ওই যে এক্সরে যে কাগজগুলো আছে ওইরকম, মানে ওরকম প্লাস্টিকের স্বচ্ছ পেপার হয়, সেটাতে শুধু এই স্টারটা দেখা যাবে। আমি যখন স্টারটা এখানে লাগাই দিয়ে আমি যখন শর্ট নিব, মানে আলোর সামনে যখন কেমিক্যালটা রাখবো, তখন পুরো কেমিক্যালটা শক্ত হয়ে যাবে। পুরো কেমিক্যালটা শক্ত হয়ে গেলে শুধু এই মাঝখানে যে কালো যে এরিয়াটা, সেই জায়গাটা কিন্তু শক্ত হবে না, ওইটা নরম থেকে যাবে। তখন ওখানে ওই যে বাইক, যাদের বাইক আছে তারা, যারা বাইক ওয়াশিংয়ে দেন, খুব হাই স্পিডের ওয়াটার গান আছে, ওয়াটার গান বা এয়ার গান থাকে, সেগুলো দিয়ে উচ্চ গতিতে পানি স্প্রে করা হয়। পানি স্প্রে করলে তখন কি হয়, যে বাচ্চার যে ডিজাইনটা বা আমার যে স্টারটা, এই স্টার পরিমাণ জায়গাটা ফাঁকা হয়ে যাবে। এখানে যেমন আপনাদের অপোজিটে ঘুরলে যেমন দেখবেন 2 সাইডে ফাঁকা হয়ে আছে, মাঝখানে কালো একটা ব্লক হয়ে আছে। তখন জাস্ট হয় কি, পুরোটা এরকম পিঙ্ক ব্লক হয়ে যায়, আর মাঝখানে এই জায়গাটা ওপেন হয়ে যায়, ফ্রি হয়ে যায়, তখন ওই জায়গা দিয়ে কালার পাস করে। স্যার একটা ফ্রেমে কতবার আমি এটা করতে পারি? পেপার নাকি একটা ফ্রেম? একটা ফ্রেমে ওরকম কতবার করি বলতে, ওটা পারফরমেন্সের উপর দেখা যায়। আপনি ধরেন ফ্রেমটা এই ফ্রেমে এই ডিজাইনে ইউজ করতেছেন 6 মাস হয়ে গেছে, তখন দেখবেন ফ্রেমটা এখন কাগজের মতো শক্ত হয়ে গেছে, একটু মানে কোনো পিন বা কোনো কিছুর খোঁচাতে এটা ফেটে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, তখন ওটা চেঞ্জ করে ফেলতে হবে। কারণ আপনার এটা যদি নষ্ট হয়ে যায় বাই চান্স, এটা দিয়ে আপনি প্রিন্ট করলে প্রিন্টটা ফল্টি প্রিন্ট হবে, প্রিন্টের প্রবলেম থাকবে, তখন আপনার যখন কাপড়ে ফল্টি প্রিন্ট করবেন ওটা কেউ কিনতে বায়ার ওটা রিজেক্ট করবে। এই আর কি, এটা হচ্ছে স্ক্রিন বানানোর পদ্ধতি। এটা আপনারা বাসাতেও বানাতে পারবেন স্ক্রিন, জাস্ট ওই কেমিক্যালগুলো, ওই আইটেমগুলো লাগবে। আর স্ক্রিন বানানোর পর নিজে যদি কেমিক্যাল কিনে নেন, আমার সবই ছিল, সবই কিনছিলাম, আমি নিজে প্রিন্ট করতে পারবো। কিন্তু ওই ওগুলার একটা প্রবলেম থাকে, ওগুলার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে তখন পারফরমেন্স পাওয়া যায় না।
ফিক্সিং এজেন্ট, শুধু 10 মিলিলিটার ফিক্সিং এজেন্ট, এই যে এই পরিমাণ ফিক্সিং এজেন্টের দাম হবে 2500 টাকা। এবং এই পরিমাণ ফিক্সিং এজেন্ট থেকে 2-3 ফোঁটা নেওয়া হয়। 2-3 ফোঁটা নেওয়ার পর সেটা মানে পুশ করে দিলে যে কেমিক্যালটা আপনি পাবেন মিক্সারটা, সেখান থেকে আপনি মানে 100টা টি শার্ট প্রিন্ট করার মতো ওখানে জাস্ট 2-3 ফোঁটা কেমিক্যাল দিলে ওইটা গুড এনাফ হয়ে যাবে। মানে ওইটা দিয়ে তখন আপনি প্রিন্ট করতে পারবেন, প্রিন্টটা কাপড় ছিঁড়ে যাবে, প্রিন্ট থেকে যাবে। ফিক্সিং এজেন্ট এত পাওয়ারফুল। আচ্ছা, আপনাদের ল্যাব ক্লাস আরও একটা তো নিবই, আমি 2জন নিতে পারি, মানে প্যাটার্নের ক্লাস। আর তাছাড়া এমনি মার্কার আর হচ্ছে লেকচার মডারিস, ওইটা আমার একটু দেখাই দেওয়ার ইচ্ছা আছে। আর ল্যাব কী কী বাকি আছে, তো ল্যাবের ইয়েটা হ্যাঁ প্যাটার্নের ওই যে একটা বা 2টা নিতে পারি। ল্যাব ম্যানুয়ালটা আপনাদের পোর্টালে দিয়ে দিচ্ছি, একটু চেক করে দিই। মানে ল্যাব ম্যানুয়াল না, কোর্স আউটলাইন, ল্যাবের কোর্স আউটলাইন। ল্যাব রিপোর্ট আপনাদের এই ম্যানুয়ালটা আমি একটু আজকে নক দিয়ে দিই, আজকে রাতে নক দিন, আমি ম্যানুয়ালটা দিয়ে দিব। আর রিমন